আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে। উদ্দীপক হিসেবে একটা চিত্র দেওয়া আছে। কিরকম একটা পেঁচানো চিত্র। চিত্রটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, এই যে অংশটা আঁকছে এটা হচ্ছে তোমার পাকস্থলী। জি দ্বারা যেটা চিহ্নিত করছে, জি হচ্ছে পাকস্থলী। এরপরে পাকস্থলীর শেষে দেখো এই দিকে একটা ভাঁজ না, তারপরে আরেকটা ভাঁজ। এই যে পাকস্থলীর শেষে এই যে ভাঁজ, আরো ভাঁজ, এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে ক্ষুদ্রান্ত্র। মানে পাকস্থলীর পরপরই হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত্র শুরু হয়ে যায়, ক্ষুদ্রান্ত্রের গঠন। যেখানে এই প্রথম যে ভাঁজটা পাকস্থলী শেষ হওয়ার পরে এই যে কার্ভটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিউডেনাম। এরপরের ভাঁজটা হচ্ছে জেজুনাম, তারপরে আছে আরো পেঁচানো অংশ, ওগুলোকে বলবো ইলিয়াম। তাহলে ডি জে ইলি, ডিউডেনাম, জেজুনাম, এলোয়াম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম, এটা নিয়ে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র গঠিত। তাহলে এইচ দ্বারা ক্ষুদ্রান্ত্র চিহ্নিতকরণ করছে। ক্ষুদ্রান্ত্র বা অন্ত্র, মানে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র দুই ধরনের অন্ত্র কিন্তু থাকে। তাহলে এই পাকস্থলী পরপরই হচ্ছে এইচ হচ্ছে আমাদের অন্ত্র বুঝাইছে। তাহলে উদ্দীপকটা বুঝতে পারলাম, পরিপাকতন্ত্রের পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্র মানে অন্ত্র। এরপরে আসো কি বলছে ক নাম্বার প্রশ্নটা, মৌলবিপাক শক্তি কাকে বলে। ঠিক আছে, ধরো আজকে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কোনো কাজকাম করব না, সারাদিন অলস জীবনযাপন করব। যদি আম্মুর বকা খাওয়া লাগবে এরকম জীবনযাপন করলে, ধরো আজকে আমরা এই সিদ্ধান্ত নিলাম, সেক্ষেত্রে আমরা ঘুমায় আছি। যখন আমরা ঘুমিয়ে আছি তখন আমরা কিন্তু শ্বাসকার্যটা চালাচ্ছি। এই যে ঘুমায় আছি, সেক্ষেত্রে আমি প্রশ্বাস নিঃশ্বাস এটা তো চলতেছে, কারণ শ্বাস বন্ধ করে রাখলে তো আমরা আবার মারা যাব। সেক্ষেত্রে শ্বাসকার্যটা চলতেছে। আমরা যখন অলস জীবনযাপন করতেছি তখন মানে আমরা সবাই একসাথে ধরো অলস হয়ে বসে আছি, সেক্ষেত্রে একজন উঠে ওয়াশরুমে চলে গেল। কেন? কারণ তার ভিতরে পরিপাক কাজটা কিন্তু চলতেছিল। তার হচ্ছে মলমূত্র ত্যাগের ইচ্ছা জাগতেছে, মানে হচ্ছে পরিপাকতন্ত্র কাজ করতেছে, আবার তোমার কিডনি কাজ করতেছে। কিডনি কি করে? মূত্র তৈরির কাজ করে, ওই অর্গানগুলো কাজ করতেছে। আবার আমরা যখন অলস জীবনযাপন করতেছি আমাদের হার্ট কিন্তু পাম্প করতেই আছে। হার্ট থেমে গেলে তো আমাদের মানে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, আমরাও তো হচ্ছে নিঃশেষ হয়ে যাব। তারপরে আমরা যখন অলস জীবনযাপন করতেছি আমাদের মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসতেছে, অনেক আজগুবি চিন্তা ভাবনা। এই যে কাজগুলা তোমার দেহের অভ্যন্তরে সম্পন্ন হচ্ছে, যেগুলো আমি বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে না, সে তো কোনো পরিশ্রম করতেছে না, সে তো অলস জীবনযাপন করতেছে, তাহলে তো শক্তি খরচ হওয়ার কথা না। কিন্তু এই যে অভ্যন্তরীণ কার্যগুলো সম্পন্ন করার জন্য যে শক্তি প্রয়োজন হয়, ওইটাই হচ্ছে আমাদের মৌলবিপাক শক্তি। কি হয় এই জায়গাটায়, তোমার দেহের ভেতরে এই যে হার্ট যে পাম্প করতেই আছে, তখন কি হয়, হার্টের মাসেলগুলা সংকুচিত প্রসারিত সিস্টোল ডায়াস্টোল সম্পন্ন হয়। আমরা জানি হার্ট বিটের সময় একটা সিস্টোল একটা ডায়াস্টোল, এই দুইটা মিলে হচ্ছে একটা হার্ট বিট, মানে হার্ট যে পাম্প করে। তাহলে এই যে পেশিটা মাসেলগুলা যে সংকুচিত প্রসারিত হচ্ছে, শক্তি খরচ হচ্ছে। তারপর পরিপাক তন্ত্রগুলা, ওখানে কি হয়, পরিপাক তন্ত্রগুলো কিন্তু তোমার সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে খাবারটাকে আস্তে আস্তে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যায়। সেক্ষেত্রে ওখানেও তোমার মাসেলগুলোর সংকোচন প্রসারণ হচ্ছে, কিছু শক্তি খরচ হচ্ছে। এই যে ভেতরে কার্যাবলীগুলো সম্পন্ন করার জন্য যে শক্তিটুকু খরচ হয়, ওইটা হচ্ছে আমাদের মৌলবিপাক শক্তি। কেমন বুঝাইতে পারছি? এরপরে আসো, অ্যাপেন্ডিসাইটিস হলে শল্য চিকিৎসার প্রয়োজন হয় কেন। অ্যাপেন্ডিসাইটিস কি আগা? অ্যাপেন্ডিসাইট যে অর্গানটা, সেইখানে যখন কোনো জীবাণু অ্যাটাক করে সেটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এখন শল্য চিকিৎসা বলতে তুমি হচ্ছে বাসায় ধরো আমাদের কোনো ধরো কাশি হইলে আমরা কি করি, তুলসী পাতা বেটে খাই, গরম চা খাই, লেবু পানি মানে লেবু দিয়ে গরম চা বানায় বা লবঙ্গ দিয়ে খেলেই হচ্ছে আমাদের কিছুটা স্বস্তি অনুভব হয় বা আমরা রোগটা থেকে পরিত্রাণ পাইতে পারি। এরকম যে পথ্যগুলা বা কিছু জীবনযাপন এগুলো মানে আমরা করলে রোগটা থেকে রেহাই পাইতে পারি। কিন্তু শল্য চিকিৎসা হচ্ছে ওই চিকিৎসাটা যেটা তুমি এরকম ঘরে বসে করতে পারবা না, তোমাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো মানে হচ্ছে অস্ত্রোপচার বা এরকম পর্যায় পর্যন্ত যাওয়া লাগে। সেক্ষেত্রে ওইটা বুঝাইছে যে শল্য চিকিৎসার প্রয়োজন হয়, মানে অবশ্যই হাসপাতালে যাইতে হবে বা সেই চিকিৎসকের কাছে গিয়ে অস্ত্রোপচারের মতো কাজগুলা করা লাগে। তাহলে অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিক্স কোন জায়গাটা, এটা যদি আমি তোমাকে একটু দেখাইতে চাই, এই যে আসো আমাদের পরিপাকতন্ত্র। সবার প্রথমে হা করে আসছে, দেখো হা দিয়ে খাবার প্রবেশ করলো, এই যে খাবারটা অন্ননালীর ভিতর দিয়ে পাকস্থলীতে আসলো। পাকস্থলীর পরে তোমার কোথায় যাচ্ছে, ক্ষুদ্রান্ত্র। এই যে দেখো পেঁচানো পেঁচানো অনেকগুলো পেঁচানো অংশ, এই যে পেঁচানো অংশটা
বাংলা ভাষায় বলতে গেলে নাড়ি ভুঁড়ি। নাড়ি ভুঁড়ি যে আমরা বলতেছি, এই অংশটার ভিতর দিয়ে কি হইলো, আমার খাবারগুলো যাচ্ছে, গিয়ে এইখানে দেখো ক্ষুদ্রান্ত্র শেষ, তাই না, পেঁচানো অংশ এখানে শেষ, এরপরে এরকম ঢেউ 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 অংশটা শুরু হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত্র যেখানে শেষ, বৃহদান্ত্র তারপর থেকে শুরু হয়েছে। এই যে দেখো বৃহদান্ত্র এভাবে করে চললো, ঊর্ধ্বগামী বৃহদান্ত্র, তারপর এইদিকে নিম্নগামী, তারপর যে হচ্ছে তোমার রেকটাম বা মলাশয়। তাহলে পরিপাকতন্ত্র হচ্ছে এটা। ক্ষুদ্রান্ত্র যেখানে শেষ হয়েছে, বৃহদান্ত্র ওখান থেকে শুরু হয়েছে। এই জায়গাটায় তাকাও তো, এই যে আঙ্গুলের মতো একটা অর্গান আমি আঁকলাম, এটাই হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। তোমরা কি দেখতে পাচ্ছ? আরেকটু উপরে উঠে দাঁড়াও। এই যে দেখো আঙ্গুলের মতো যে অর্গানটা আমি আঁকলাম, এটাই হচ্ছে আমার অ্যাপেন্ডিক্স। এই যে অ্যাপেন্ডিক্সটা, এটার কাজ কি? এটার অতীতে কাজ ছিল, যখন মানুষ গুহায় বসবাস করত, মানুষজন কি করতো, ম্যামথ শিকার করতো, বড় বড় হাতি, মানে জীবজন্তু শিকার করে ওগুলা খাইতো। কিভাবে খাইতো? কাঁচা খায় ফেল দিত। তাহলে কাঁচা যখন খেয়ে ফেলতেছে, তখন ওই কাঁচা মাংসটা পরিপাক করার জন্য আমাদের অ্যাপেন্ডিক্স কাজ করতো বলে ধারণা করা হয়। মানে ওই যে তখন কাজ করতো, কিন্তু এখন দেখো আমরা কাঁচা কিন্তু কিছুই খাই না। এখন তুমি মনে মনে ভাবতে পারো, কই ম্যাডাম, আমি তো কাঁচা আপেল খাই, কাঁচা টমেটোও খাই মাঝে মাঝে লবণ দিয়ে, কাঁচা গাজর খাই, সেক্ষেত্রে আমার অ্যাপেন্ডিক্স কি কাজ করবে? না, এরকম কাঁচা না, মানে একদম র ম্যাটেরিয়ালস। দেখো কাঁচা মাংস, ওটা কীরকম, মানে অনেক বেশি র থাকে। আর এইখানে আমরা মানে এখন সিদ্ধ করে হইলেও খাই, মানে কোনো কিছু একদম কাঁচা তো আমরা খেয়ে ফেলতেছি না। শাকসবজি আর ফলমূলের ক্ষেত্রে ওইটা হিসাব আলাদা, কিন্তু কাঁচা মাংস যখন আমরা খাচ্ছিলাম গুহাতে বসবাসকারী সময়, ওই বসবাসকালীন সময় হচ্ছে আমাদের এই অ্যাপেন্ডিক্সটা কাজ করতেছিল, কিন্তু এখন কাজ করে না। সেক্ষেত্রে এটা একটা বিকলাঙ্গ হয়ে গেছে। আরও অনেকগুলা বিকলাঙ্গ আছে যেগুলা অতীতে কাজ ছিল, বর্তমানে কোনো কাজ নেই। তাহলে এর ভিতর দিয়ে খাবার ধরো এখান দিয়ে যাচ্ছে, গিয়ে এই বৃহদান্ত্রে প্রবেশ করতেছে, খাবারের উচ্ছিষ্টাংশগুলো, তাই না? কারণ ক্ষুদ্রান্ত্রে তো আমরা জানি হচ্ছে খাদ্য পরিপাক হয়ে যায়, পরিপাক হওয়ার পরে খাদ্যগুলো হচ্ছে শুষে পুষ্টি উপাদানগুলো নিয়ে নেয়। পুষ্টি উপাদান নিয়ে নিছে, তাহলে এখন কি থাকতেছে? খাদ্যের যে অপাচ্য অংশগুলা, যেগুলো মল আকারে বের করে দেওয়া দরকার, এগুলো আমাদের দেহে আর কোনো দরকার নেই, সেগুলো যখন এখান দিয়ে যাচ্ছে, তখন এই যে অ্যাপেন্ডিক্সটা, মানে এরকম ধারণা করা হয় ক্ষুদ্রান্ত্র শেষ হইলো, সৃষ্টিকর্তা এখানে একটা গিট্টু দিয়ে বৃহদান্ত্র শুরু করছে, এরকম। তাহলে এই যে অংশটা, এখানে ভিতরে কিছু পরিমাণ মানে বর্জ্য পদার্থ এখান দিয়ে যখন যাচ্ছে, তখন এখানে জমা হয়। জমা হইতে হইতে এখানে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, সেক্ষেত্রে আমরা এই অ্যাপেন্ডিক্সটা হচ্ছে তোমার সংক্রমিত হইতে দেখি, বা অ্যাপেন্ডিক্সটা কি হয়, জীবাণুর আক্রমণে পেকে ফুলে গেলে সেক্ষেত্রে তোমার নাভির চারপাশে ব্যথা অনুভব হয়। নাভির চারপাশে ব্যথা প্রাথমিকভাবে একদম শুরুতে শুরু হবে, নাভির চারপাশে ব্যথা, এরপরে ব্যথাটা আস্তে আস্তে তোমার ডান দিকে সরে যাবে। তাহলে সিমটম হিসেবে আমরা কি দেখতে পাবো? নাভির চারপাশে ব্যথা আস্তে আস্তে তোমার ডান দিকে সরে যাচ্ছে, কারণ এই যে অ্যাপেন্ডিক্সটা হচ্ছে ডান দিকে অবস্থান করতেছে, একদম তলপেটে, মানে নিচের দিকে, নাভির নিচের দিকে। তাহলে এই জায়গাটায় আবার সিমটম হিসেবে আমরা অনেক বেশি বমি হইতে দেখি, প্রচণ্ড পেট ব্যথা অনুভব হয়। যদি তোমাদের ফ্যামিলিতে কারো অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবা অ্যাপেন্ডিসাইটের যে অপারেশনটা, ওই যে কাটা মানে অপারেশন অস্ত্রোপচার যে করছে, ওই মানে ক্ষতটা কিন্তু রয়ে যায়, তাহলে ওইটা হচ্ছে তোমার তলপেটের নিচের দিকে। এখন অ্যাপেন্ডিসাইট হচ্ছে অপারেশন করে ফেলে দেওয়াই ভালো যদি এটা সংক্রমিত হয়ে যায়। সেক্ষেত্রে এটা যদি তোমার মানে অপারেশন করার আগেই যদি এটা মানে পেকে ফুলে গিয়ে যদি ফেটে যায় পেটের ভিতর, সেক্ষেত্রে কিন্তু তোমার মানে অনেক বেশি সমস্যা হতে পারে, প্রাণনাশের আশঙ্কাও কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করবো, যেহেতু এটা বিকলাঙ্গ, ও কোনো কাজ করতেছে না, হুদা ঝামেলা করতেছে, ব্যথা অনুভব হচ্ছে আমাদের, সেক্ষেত্রে এটা কেটে ফেলে দেওয়াই ভালো। তাহলে অ্যাপেন্ডিক্স হচ্ছে এই অংশটা, এটার যখন অপারেশন হচ্ছে তখন আমরা এটাকে কি বলতেছি? অ্যাপেন্ডিসাইটিস। তখন আমাদের অবশ্যই অস্ত্রোপচার করতে হবে, কারণ ঘরে বসে এটার কোনো চিকিৎসা নেই। তুমি ভাবতেছো যে পেট ব্যথা হচ্ছে গ্যাস্ট্রিক নাকি? গ্যাস্ট্রিকের ব্যথা তো আমাদের পেটের উপরের দিকে হয়, তোমার হচ্ছে বক্ষপিঞ্জরের নিচে, পাকস্থলী কোথায় অবস্থান করতেছে? এই যে মানে পেটের শুরুর দিকেই, পেটের উপরে, মানে নাভির উপরের দিকের অংশটা। তাহলে ওই যে গ্যাস্ট্রিকের ব্যথা আর এই ব্যথা কিন্তু সেম না। তাহলে ওই এই যে অ্যাপেন্ডিক্সের ব্যথাটা যখন হচ্ছে, তখন অবশ্যই আমাদের চিকিৎসকের কাছেই যাওয়া দরকার। পেট ব্যথার ওষুধ খাইলে কিন্তু মানে লাভ হবে না। এরপরে আসো 1 নম্বরে যাই। উদ্দীপকের জি অংশে খাদ্য পরিপাক প্রক্রিয়া। জি কি? জি হচ্ছে পাকস্থলী, পাকস্থলীতে খাদ্য পরিপাক করান। এখন খাদ্য যখন আমাদের পরিপাক হচ্ছে, দুইটা ভাবে পরিপাক হয়। খাদ্য পরিপাক, তুমি খাবারটা মুখে নেওয়া মাত্রই সবার প্রথমে তোমার হচ্ছে যান্ত্রিক পরিপাক শুরু হবে। যান্ত্রিক পরিপাক বলতে হচ্ছে যন্ত্র কাজ করবে এখানে। যন্ত্র কি কি? যন্ত্র হচ্ছে আমাদের দাঁতগুলা। কয় ধরনের দাঁত থাকে বলো তো? 4 ধরনের দাঁত কিন্তু আমাদের থাকে। এই যে 4 ধরনের দাঁত, এগুলা দিয়ে প্রথমে তোমার পরিপাকটা শুরু হচ্ছে। তাহলে আমি যদি এই জায়গাটায় একটু লিখি, পরিপাক কয়টা ভাবে হবে? যান্ত্রিক আর রাসায়নিক।
যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকে যন্ত্র লাগবে, যন্ত্রটা হচ্ছে দাঁত। দাঁত আমাদের খাদ্যগুলাকে কেটে কেটে ক্ষুদ্র কণায় পরিণত করে। সামনের দিকে যে দাঁতগুলা, এগুলা হচ্ছে আমাদের কর্তন দাঁত, এগুলা দিয়ে আমরা কাটতে সাহায্য করি। এরপরে কর্তন দাঁতের দুই পাশে দেখো একটু লম্বা ব্যামফায়ারের মতো দাঁত আছে, উপরে দুইটা নিচে দুইটা, এইগুলা হচ্ছে ছেদন দাঁত, যেটা দিয়ে আমাদের খাদ্য ছিঁড়তে সাহায্য করে। এরপরে মাড়ের দিকে যে দাঁতগুলো আছে ওগুলা হচ্ছে আমাদের পেশন দাঁত। নাম শুনলেই বোঝা যায় কি করবে, খাদ্যগুলোকে পিষবে। তাহলে অগ্রপেশন, তার পিছনে আসছে পেশন। তাহলে পেশন দাঁতগুলা, অগ্রপেশন, কর্তন সবাই মিলে কি করলো, আমার খাদ্যগুলাকে কেটে কেটে ছোট ছোট কণায় পরিণত করলো। এরপরে যে খাবারগুলা আমার অন্ননালী দিয়ে নেওয়া শুরু হবে। সেক্ষেত্রে আমরা এই যে চিত্রটা মাত্র দেখলাম, ওখানে কি কি ছিল, এই যে দেখো মুখে তোমার প্রথমে খাবার গ্রহণ করছে, এরপরে অন্ননালী দিয়ে পাকস্থলীতে আসছে। এবার মুখে যখন তুমি খাবারটা প্রথম নিলা, ওইখানে কিন্তু তোমার শর্করার পরিপাক শুরু হয়ে যাবে। শর্করা জাতীয় খাদ্য যদি খাও, রুটি, তারপরে ভাত, তারপরে চিনি, এই শর্করা জাতীয় খাদ্যের আংশিক পরিপাক কিন্তু মুখগহ্বরেই হয়ে যায়। কিভাবে হয়, আমাদের লালা আছে না, লালাতে কতগুলা এনজাইম থাকে, স্যালিভারি অ্যামাইলেজ থাকে, তারপরে তোমার হচ্ছে টায়ালিন থাকে, টায়ালিন, তারপরে স্যালিভারি অ্যামাইলেজ। এই টায়ালিন কি করে, আমাদের খাদ্যের যে শর্করা উপাদানটা আছে ওইটাকে কিছুটা পরিপাক করে ফেলে। কিছুটা পরিপাক হয়ে ও হচ্ছে পাকস্থলীতে গেল। পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়। এরপরে শর্করার অর্ধেক পরিপাক হইলো, আমিষের অর্ধেক পরিপাক হইলো। এরপরে ওরা কোথায় আসলো, ক্ষুদ্রান্তে, এই যে বেশি পেঁচানো যে অংশটা, এই পেঁচানো অংশটায় আসলো। এই পেঁচানো অংশে তোমার বাকি যে খাদ্যগুলো, তুমি তো শুধু শর্করা আর আমিষ গ্রহণ করতেছো না, তুমি তো আরো খাদ্য উপাদান গ্রহণ করতেছো, ওগুলোও তো ভাঙা প্রয়োজন। ওই উপাদানগুলো সবাই এসে এই ক্ষুদ্রান্তের ভিতরে পরিপাক হবে। শর্করা অর্ধেক পরিপাক হয়ে আসছিল, বাকি অর্ধেক এখানে পরিপাক হবে। আমিষ এখানে অর্ধেক পরিপাক হয়েছিল, বাকি অর্ধেক এইখানে ক্ষুদ্রান্তে পরিণত হবে। এখন আমি না ছোটবেলায় মনে করতাম যে পাকস্থলী পাক করে, পরিপাক করে, পাকস্থলী, এই থলি ভিতরে সব খাদ্য পরিপাক হয়ে যায়। এরপরে নাড়িভুড়ির ভিতরে কিছুক্ষণ থেকে তারপরে মলাশয় দিয়ে বের হয়ে যায়, এটা মনে করতাম। আসলে কিন্তু না, পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়। দেখো, পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের আংশিক পরিপাক হয়। কিন্তু এই ভুল ধারণাটা মানে আমার ছোটবেলা মনে হইতো, আমার মনে হয় মানে যদি তোমাদেরও মনে হয় সেক্ষেত্রে আমি জানাই দিলাম যে শুধু আমিষ জাতীয় খাদ্যের আংশিক পরিপাক কিন্তু পাকস্থলীতে হয়, অন্য খাদ্যগুলো পরিপাক হয় না। শর্করা যদি পাকস্থলীতে যায়, ভাত রুটি কিছুই হবে না, ওই খাবারটা কোনো মানে ভাঙবে না, পরিপাকের জন্য যে ভাঙা প্রয়োজন ভাঙবে না। তাহলে শর্করা মুখে অর্ধেক পরিপাক হইলো, বাকি অর্ধেক হবে ক্ষুদ্রান্তে। তারপরে আমিষ অর্ধেক পরিপাক হইলো তোমার পাকস্থলীতে, বাকি অর্ধেক হবে হচ্ছে তোমার ক্ষুদ্রান্তে। এখন আমিষের পরিপাকটা পাকস্থলীতে হচ্ছে, আমাদেরকে উদ্দীপকে কি জিজ্ঞেস করছে যে পাকস্থলীতে খাদ্যের পরিপাক জানতে চাইছে। তাহলে পাকস্থলীতে খাদ্যের পরিপাক এই দেখো, শুধু আমিষ জাতীয় খাদ্যের হিসাবগুলো আমরা এখানে করব। তাহলে চলো আমিষ জাতীয় খাদ্যের হিসাব যদি করি, সবার প্রথমে এই যে দেখো আমি বলে দিছি যে পাকস্থলীতে খাদ্য পরিপাক কেই হচ্ছে, শুধু আমিষ জাতীয় খাদ্যটা পরিপাক হচ্ছে। এখন এই আমিষ জাতীয় খাদ্য পরিপাক করার জন্য পাকস্থলীর প্রাচীর থেকে আমরা কি জানি, যে পাকস্থলী যদি এটা হয়, ওর প্রাচীর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় না, এটা কিন্তু খুবই শক্তিশালী একটা অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমিষের উপর ক্রিয়া করে। সেক্ষেত্রে তোমার পেপসিন প্রথমে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, নিষ্ক্রিয় পেপসিনটাকে সক্রিয় করবে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক। যখন ওই যে খাবারটা আসতেছে তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে হ্যাঁ পরিপাক করা লাগবে, সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে নিঃসৃত হয়। এছাড়াও হাইড্রোক্লোরিক কিন্তু সবসময় পাকস্থলী প্রাচীর থেকে নিষ্কৃত হইতে থাকে। ওই যে দেখো না, সকালবেলা ধরো আম্মুরা যদি বলে যে নাস্তা করে যা, তুমি হচ্ছে তাড়াহুড়ার জন্য নাস্তা না করে বের হয়ে গেছো, তারপরে যখন দুপুর একটু গড়ায় যাবে তখন দেখবা পেটের ভিতর যে জ্বালা শুরু হয়। এটার কারণ কি, ওই যে পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু নিঃসরণ করতেই আছে। তোমার পেটের ভিতরে এখন খাবার নাই, পাকস্থলী কি করবে, খাবার না পাইলে নিজেকে নিজে পরিপাক করা শুরু করে দিবে, তখন কিন্তু গ্যাস্ট্রিক আলসার হয়। তাহলে নিষ্ক্রিয় অবস্থায় ছিল পেপসিনোজেন, যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলো এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় করে দিল, তার মানে সে এখন অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হলে এখন সে তার কাজগুলো করতে পারবে, খাদ্য পরিপাক এখন সে শুরু করতে পারবে। কি করবে তাহলে, আমিষ জাতীয় খাবার যেটা তোমার পাকস্থলীতে প্রবেশ করলো ওইটা পেপসিনের উপস্থিতিতে, পেপসিন বলতে এই যে মাত্র যে সক্রিয় হইল এই পেপসিনটা, যে নিষ্ক্রিয় অবস্থায় ছিল হাইড্রোক্লোরিক, ওকে সক্রিয় করে দিছে। সক্রিয় করার পরে এই আমিষটা এই পেপসিনের উপস্থিতিতে পলিপেপটাইডে পরিণত হইল। এখন আমরা কি জানি, আমিষ জাতীয় খাদ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, কিন্তু আমরা মাত্র পৌঁছাইলাম পলিপেপটাইড পর্যন্ত। তাহলে পলিপেপটাইড পর্যন্ত তো আসলে হবে না, আমাদের আরও পরিপাক করা লাগবে। তাহলে এই যে পলিপেপটাইডটা, এটাকে আমরা আরও পরিপাক করব কখন, ক্ষুদ্রান্ত্রে যাওয়ার পরে।
তাহলে আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করছে পাকস্থলীর পরিপাক, পাকস্থলীর পরিপাক এই পর্যন্তই। শুধু আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়, যেখানে হচ্ছে আমরা এই নিষ্ক্রিয় পেপসিনকে সক্রিয় হইতে দেখি, তারপরে ওই পেপসিনটা আমিষের উপর ক্রিয়া করে পলিপেপটাইড তৈরি করতেছে। এটা হচ্ছে পাকস্থলীর কাজ। মানে পাকস্থলীতে খাদ্য পরিপাক বলতেই শুধু আমিষের পরিপাকই হবে, আর এই অর্ধেক পরিপাকটা হবে, কারণ পলিপেপটাইড তো আমাদের আমিষের ক্ষুদ্রতম একক না, ওকে আরও ভাঙা যায়। তাহলে আরও ভাঙা গেলে সেক্ষেত্রে আমরা পরে আবার ভাঙবো। তাহলে জি অংশে খাদ্য পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো। জি অংশটা হচ্ছে পাকস্থলী, পাকস্থলীতে খাদ্য পরিপাক প্রক্রিয়া হচ্ছে এরকমই, ওই দুইটা বিক্রিয়া দিব, আর যে কথাবার্তাগুলো আমি মুখে বললাম ওই কথাবার্তাগুলোই লিখে দিব। তারপরে আসো ঘ নাম্বারে, উদ্দীপকের এইচ অংশ খাদ্য পরিপাকের সাথে সাথে পরিশোষণেও অংশ নেয়। এইচ অংশটা হচ্ছে আমাদের অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। এখন খাদ্য পরিপাক তো ক্ষুদ্রান্ত্র করবেই অবশ্যই, কারণ আমিষের আংশিক পরিপাক পাকস্থলীতে হয়েছিল, পুরো পরিপাকটা করা লাগবে। আবার শর্করার আংশিক পরিপাক মুখগহ্বরে হয়েছিল, পুরাটার পরিপাক করা লাগবে। তাহলে পুরাটার পরিপাক চলো আগে করি আমরা। এই যে এখানে অর্ধেক পরিপাক হয়ে আসছিল, অর্ধেক পরিপাক হয়েছে, আরো পরিপাক করা লাগবে। চলো ওকে আমরা আরো পরিপাক করি। আমার ক্ষুদ্রান্ত্র, ইয়েস হিয়ার ইট ইজ। দেখো তোমার যে পলিপেপটাইডটা ছিল, ওইখানে যে পলিপেপটাইডটা তৈরি হয়েছিল, এই যে আমিষকে ভেঙে আমরা পলিপেপটাইড পর্যন্ত পাইছিলাম একটু আগের প্রশ্নটায়, তার মানে এটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। এই পলিপেপটাইডটাকে আমরা আরও ভাঙবো। কিভাবে ভাঙবো? এই যে ট্রিপসিনের সহযোগিতায় অ্যামিনো অ্যাসিড আর সরল পেপটাইডে পরিণত করব। এই যে অ্যামিনো অ্যাসিড, এটাই হচ্ছে আমার আমিষ জাতীয় খাদ্যের ক্ষুদ্রতম একক, এটাকে আর ভাঙা যায় না। তাহলে আমিষ জাতীয় খাদ্যকে আমি ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করলাম, তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম একক। এটা এখন আমার কোষ অ্যাবজর্ব করতে পারবে। কোষ অ্যাবজর্ব করার জন্য কিন্তু অবশ্যই আমাদের সরল উপাদানে পরিণত করা লাগে। জটিল উপাদান কোষ কখনোই মানে ভাঙতে পারে না বা শুষে নিতে পারে না। তাহলে পলিপেপটাইড অ্যামিনো অ্যাসিডে পরিণত হইলো, ওকে আর ভাঙা যায় না। তারপরে শ্বেতসার মানে হচ্ছে শর্করা, মুখে যে অল্প একটু শর্করা ভাঙছিল, ওই শর্করাটুকু ক্ষুদ্রান্ত্রে যাওয়ার পরে, দেখো আমরা কিন্তু ক্ষুদ্রান্ত্রের কথা বলতেছি, ক্ষুদ্রান্ত্রে যাওয়ার পরে অ্যামাইলেজ একটা এনজাইম আছে, এই অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক, এটাকে কিন্তু আর ভাঙা যায় না। এবার আমাদের কোষ এটা অ্যাবজর্ব করে নিতে পারবে। তারপরে দেখো তুমি তো শুধু আমিষ আর শর্করা খাচ্ছ না, তুমি তো স্নেহ পদার্থও খাচ্ছ, তাই না? তেল জাতীয় খাবার, তো তেল জাতীয় খাবার তো আরো বেশি খায় মানুষজন, তেলে ভাজা খাবার কত মজা লাগে, তাই না? সেক্ষেত্রে স্নেহ পদার্থের ক্ষেত্রে স্নেহ পদার্থ তুমি গ্রহণ করলা, সেটা লাইপেজের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিডে পরিণত হইল। এই যে লাইপেজের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হইতো। ফ্যাটি অ্যাসিড হচ্ছে শ্বেত পদার্থ, স্নেহ পদার্থকে ভেঙে সবচেয়ে ক্ষুদ্রতম যে একক, ওইটা আমরা পাইলাম। মানে ফ্যাটি অ্যাসিডকে আর ভাঙা যায় না, ওটা হচ্ছে চর্বির মানে সবচেয়ে সরল যে ফর্মটা বা ক্ষুদ্রতম ফর্মটা। তাহলে এই যে লাইপেজ, ট্রিপসিন, অ্যামাইলেজ, ওরা কি করতেছে? আমাদের সব খাবারকে সরল উপাদানে পরিণত করে দিচ্ছে। এটা কোথায় হইতেছে? ক্ষুদ্রান্ত্রের ভিতর হচ্ছে। তাহলে ক্ষুদ্রান্ত্রে যে পরিপাকটা হইল, এটা আমরা বুঝতে পারলাম সকল খাদ্যের পরিপাক এখানে শেষ, পরিপাকের কাজকাম শেষ। এখন কি হবে? উচ্ছিষ্টাংশ যেগুলো আছে ওগুলা থেকে পানি শুষে নেওয়া শুরু হবে। তাহলে চলো আমরা কি করি, এখানে পানি শুষে নেওয়ার অংশটুকু পড়ি। পানি শুষে নেওয়া মেইনলি করে হচ্ছে তোমার বৃহদান্ত্র। বৃহদান্ত্র আমাদের এই পানি শুষে নেওয়ার কাজটা করে। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে পরিপাকের যে বিক্রিয়াগুলো আমি বললাম ওই বিক্রিয়াগুলো এখানে লিখবো, এরপরে দেখি যে পানি কিভাবে শুষে নিচ্ছে। এবার দেখো পরিপাককৃত খাদ্য শোষণ। ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে প্রতিটি বিলাসের মধ্যস্থলে ল্যাকটিয়াল নামক লসিকা জালক রক্তের কৈশিক নালী দ্বারা পরিবেষ্টিত থাকে। অন্তঃপ্রাচীর বলতে হচ্ছে ভেতরে, ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে প্রাচীরটা, কোনো একটা জিনিস দেওয়াল এই পাশ ওই পাশ দুই পাশই তো থাকে, তাহলে ক্ষুদ্রান্ত্রের যে প্রাচীরটা, ওই প্রাচীরেও ভেতরের কিছু অংশ আছে, বাইরেরও হচ্ছে আবরণ আছে। তাহলে অন্তঃপ্রাচীরে প্রতিটি ভিলাস বলতে হচ্ছে এই অংশগুলা, দেখো এরকম এরকম থাকে ক্ষুদ্রান্ত্রের প্রাচীরগুলা, মানে আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যায়। এই জায়গাগুলা মানে ভিলাস, এটাকে ভিলাস বা ভিলাই বলে। এটার মধ্যস্থলে ল্যাকটিয়াল নামক লসিকা জালক রক্তের কৈশিক নালী দ্বারা পরিবেষ্টিত থাকে। এখানে পরিপাকৃত শোষণযোগ্য খাদ্যরস ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভিতর চলে যায়। তাহলে খাদ্যরসগুলা মানে হচ্ছে যে ভেঙে যে প্রয়োজনীয় মানে দরকার যেগুলা, ওগুলো আমাদের ব্যাপন প্রক্রিয়ায় বিলাসের ল্যাকটিয়াল শোষিত হওয়ার পরে লসিকা দ্বারা বাহিত হয়ে রক্তস্রোতে মিশে কি করে, মানে রক্ত পুরা দেহে চলে যায় না পুষ্টি উপাদান দেওয়ার জন্য, ওই স্নেহ পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিলাসের ল্যাকটিয়ালে শোষিত হওয়ার পর প্রথমে লসিকা দিয়ে বাহিত হয়ে রক্তস্রোতে মিশে, শুধু স্নেহ কেন অন্যগুলাও যায়। তাহলে এই যে কি বললো কথাটা, আমরা যে ভাঙলাম খাবারটা একটু আগে, ভেঙে ভেঙে যে ক্ষুদ্র কণায় পরিণত করলাম, ওগুলো এখন কোষের ভিতর পাঠানো প্রয়োজন বা
পুষ্টি উপাদানগুলো অ্যাবজর্ব করা প্রয়োজন। পুষ্টি হয় না, মানে মেনলি খাদ্যের সরল উপাদানগুলো অ্যাবজর্ব করবো, এরপরে শ্বসন প্রক্রিয়া ওটা আবার ভাঙবে, ভেঙে তোমার হচ্ছে শক্তিতে পরিণত করবে। তাহলে ভাঙার জন্য কোষে যাওয়া প্রয়োজন, সবগুলা কোষে যাবে। কিভাবে যাবে দেখো, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তোমার ভিরাসের যে ল্যাকটিয়াল দ্বারা শোষিত হয়ে তোমার রক্তস্রোতে মিশে যাবে। এই যে ক্ষুদ্র রক্তজালিকা, এগুলোর ভিতরে মেনলি লসিকা থাকে, লসিকা পরবর্তীতে তোমার রক্তে যায় মিশে। তাহলে এই যে রক্তস্রোতে মিশলো, হ্যাঁ, কোষে অনুপ্রবেশের পর পিত্ত লবণ ফ্যাটি অ্যাসিড থেকে পুনরায় পৃথক হয়ে যায়। ওই যে ফ্যাটগুলা বা চর্বিগুলা, চর্বি ভাঙতে কিন্তু আমাদের পিত্ত লবণ বা পিত্ত রস সাহায্য করে। পিত্ত রস উৎপন্ন হয় হচ্ছে তোমার যকৃতের ভেতরে, জমা থাকে পিত্তথলির ভেতরে, আর কাজ করে স্নেহ পদার্থের উপরে, মনে থাকবে। তাহলে এই যে স্নেহ পদার্থে পিত্ত লবণটা মিশে গেছিল, ওইটা পরবর্তীতে রক্তে স্নেহটাকে পাঠানোর পরে পিত্ত লবণ হচ্ছে আবার পৃথক হয়ে যায়। কৈশিক নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় নালীর প্রাচীর ভেদ করে জলীয় পদার্থ বের হয়। আমরা জানি কৈশিক জালিকার বা রক্ত যে নালীগুলা, এগুলো কিন্তু তোমার বৈষম্য ভেদ্য, কিছু পদার্থ এর ভিতর দিয়ে আসতে পারে, যাইতে পারে, এরকম কাজ কিন্তু হয়। তাহলে প্রাচীর ভেদ করে যে দেখো যেতে পারতেছে, জলীয় পদার্থ বের হয়। এই জলীয় পদার্থকে লসিকা বলে। লসিকা খাদ্য উৎপাদন সরবরাহ করে, কোষে পৌঁছে দেয় এবং দূষিত পদার্থ সংগ্রহ করে রক্তস্রোতে ফিরে আসে। এভাবে ক্ষুদ্রান্ত্র খাদ্য পরিপাকের সাথে সাথে পরিশোষণও কিন্তু করে। তাহলে ক্ষুদ্রান্ত্র এখানে পরিশোষণ করতেছে, আর ওই যে বৃহদান্ত্র ওখানে শুধুমাত্র পানি শোষার কাজটা হবে, পানি অ্যাবজর্ব করবে বৃহদান্ত্র, আর পানি অ্যাবজর্ব করার পরে উচ্ছিষ্টাংশগুলো মলাশয়ে জমা হবে, এরপরে বের হয়ে যাবে। তাহলে এইখানে আমরা কি দেখলাম, ক্ষুদ্রান্ত্র চিহ্নিত করা ছিল, ক্ষুদ্রান্তের পরিপাক দেখলাম, ক্ষুদ্রান্তের শোষণটাও দেখলাম। তাহলে সহজ কথাবার্তা, বিক্রিয়াগুলো ঠিক করে মনে রাখতে পারলেই হচ্ছে এখানে মানে সুন্দর নাম্বার একটা উঠে যাবে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।